আচ্ছা, একবার ভাবুন তো, মহাসাগরে সবচেয়ে রহস্যময় আর একদম ভিন গ্রহের প্রাণীর মতো দেখতে জীবগুলো যদি হঠাৎ করে আমাদের সমুদ্র সৈকতে ভেসে উঠতে শুরু করে, কেমন হবে ব্যাপারটা? চলুন আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলি। কারণ শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগলেও ঘটনাটা কিন্তু বাস্তবে আমাদের চোখের সামনেই ঘটছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, গভীর সমুদ্রের এই বাসিন্দারা হঠাৎ পৃষ্ঠতলে উঠে আসছে কেন? উদাহরণ হিসেবে বিশাল সাপের মতো দেখতে ওরফিশের কথাই ধরা যাক। জাপানি কিংবদন্তি অনুযায়ী এই মাছের দেখা পাওয়া মানেই হল আসন্ন কোনো বড় ভূমিকম্পের সংকেত। কিন্তু অবাক করা বিষয় হল, বিশ্বজুড়ে এখন অভূতপূর্ব সংখ্যা এদের দেখা যাচ্ছে, যা বিজ্ঞানীদেরও রীতিমতো ভাবিয়ে তুলেছে। আর সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা কি জানেন? এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাপান, ক্যালিফোর্নিয়া, মেক্সিকোর কথা তো বাদই দিলাম, এমনকি অ্যান্টার্কটিকাতেও জায়েন্ট ফ্যান্টম জেলিফিশ পাওয়া যাচ্ছে মাত্র ৮০ মিটার গভীরতায়, যাদের থাকার কথা ১,০০০ মিটার নিচে। আবার রাশিয়ায় ভিনগ্রহের প্রাণীর মতো স্মুথ লাম্পফিশ বা স্পেনে ব্ল্যাক সি ডেভিল অ্যাংলার ফিশের একেবারে পৃষ্ঠতলে দেখা মেলা। এই প্রাণীগুলো কিন্তু একেবারেই পৃষ্ঠতলের পরিবেশের জন্য তৈরি হয়নি, তবুও তারা সর্বত্র উঠে আসছে। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের মহাসাগরের সে ৯৫% অজানা অংশের দিকে তাকাতে হবে, যা আজও পুরোপুরি অনাবিষ্কৃত। সত্যি বলতে কি, আমাদের এই পৃথিবীর সমুদ্রের নিচে কি আছে সে সম্পর্কে আমাদের জ্ঞান মঙ্গল গ্রহের পৃষ্ঠের চেয়েও কম। পৃথিবীর এত বড় একটা অংশ জুড়ে জলরাশি, অথচ এর মাত্র ৫% আমরা এখন পর্যন্ত ম্যাপ করতে পেরেছি। তো চলুন আমরা ওপর থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করি। একদম প্রথমে ঢেউয়ের ঠিক নিচেই আছে সানলাইট জোন, যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায়। এখানেই তিমি বা ডলফিনের মতো আমাদের সবচেয়ে পরিচিত সামুদ্রিক প্রাণীরা বসবাস করে। এই স্তরটি বেশ প্রাণবন্ত। এরপর আরেকটু গভীরে টুয়াইলাইট জোনে প্রবেশ করলেই আলো প্রায় ম্লান হতে শুরু করে। এই অন্ধকার পরিবেশ প্রাণীদের অদ্ভুত সব শারীরিক পরিবর্তনে বাধ্য করে। যেমন ধরুন স্ট্রবেরি স্কুইডের কথা, যার দুটি চোখ দুই রকমের হয়, অথবা ব্লাডি বেলি কোম চেলি, যা বায়োলুমিনেসেন্স বা নিজস্ব আলো ব্যবহার করে একেবারে রংধনুর মতো জ্বলজ্বল করে। এরপর একদম ঘুটঘুটে অন্ধকার, মানে মিডনাইট জোন। এখানে নামলে এমন সব প্রাণী দেখা মিলবে যাদের কথা শুনলে সায়েন্স ফিকশন মনে হতে পারে। বাস্কেটবল সাইজের বিশাল চোখের জায়েন্ট স্কুইড, কিংবা অ্যাংলার ফিশ, যেখানে প্রজননের জন্য ক্ষুদ্র পুরুষ মাছ রীতিমতো স্ত্রী মাছের শরীরের সাথে মিশে যায়। আছে ভ্যাম্পায়ার স্কুইড আর অন্ধ ইয়েতি ক্র্যাব, যারা থার্মাল ভেন্টের কাছে নিজেদের লোমশ হাতে ব্যাকটেরিয়ার চাষ করে বেঁচে থাকে। একেবারে অবিশ্বাস্য একটা টিকে থাকার লড়াই, তাই না? আর একেবারে নিচে আছে অ্যাবিসেল জোন, ৪ থেকে ৬,০০০ মিটার গভীর। এখানকার পরিবেশ প্রায় হিমায়িত। এখানেই ধীর গতির এবং অদ্ভুত সুন্দর ডাম্বো অক্টোপাসের মতো প্রাণীরা তাদের পুরো জীবন কাটায়। ওপরের পৃথিবীর কোনো কোলাহল, কোনো আলো এখানে কখনোই পৌঁছায় না। বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষও কিন্তু এই স্তরেই ঘুমিয়ে আছে। কিন্তু এই শান্ত গভীরতার একটা বিশাল রহস্য আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীর সোনার অপারেটররা রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন, কারণ তারা দেখেছিলেন রাতের বেলায় সমুদ্রতল যেন আপনা আপনি শত শত মিটার ওপরে উঠে আসছে। মানে সমুদ্রের তলাটা খোদ ওপরে উঠে আসছে। এটা কিভাবে সম্ভব? সেই অদ্ভুত রহস্যের সমাধানটা ছিল আরও চমৎকার। একে বলা হয় ডিপ স্ক্যাটারিং লেয়ার, যা মূলত পৃথিবীর সবচেয়ে বড় দৈনিক মাইগ্রেশন বা স্থান পরিবর্তন। কোটি কোটি প্রাণী দিনের বেলায় হাঙর আর তিমির মতন শিকারীদের হাত থেকে বাঁচতে গভীরে লুকিয়ে থাকে, আর ঠিক রাতের বেলায় অন্ধকারের সুযোগ নিয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন খেতে ওপরে উঠে আসে। মানে না খেয়ে থাকার চেয়ে প্রতিদিন এই বিশাল যাত্রা করাই তাদের কাছে শ্রেয়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদের সংকেত। এই স্বাভাবিক দৈনিক অভিবাসন এখন স্থায়ী রূপ নিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের পৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু নিচের পানি থাকছে ঠান্ডা। এর ফলে পানির স্বাভাবিক মিশ্রণ ব্যাহত হচ্ছে এবং গভীরতায় আর অক্সিজেন পৌঁছাতে পারছে না। সোজা কথায়, শ্বাস নিতে না পেরে এই গভীর জলের প্রাণীগুলো বাধ্য হয়ে ওপরের এমন এক পরিবেশে চলে আসছে যেখানে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব।
তবে শুধু দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনই নয়, আরও একটা তাৎক্ষণিক বিপদ একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর তা হল গভীর সমুদ্রের খনন বা ডিপ সি মাইনিং। সোনা আর রূপার মতো মূল্যবান ধাতুর লোভে শিল্প প্রতিষ্ঠানগুলো এখন সেই হাইড্রোথার্মাল ভেন্টগুলোকে টার্গেট করছে, যেখানে পৃথিবীর প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল বলে ধারণা করা হয়। এই খনন কাজের ফলে স্ক্যালি ফুড স্নেইল বা শামুকের মতো অবিশ্বাস্য প্রাণীদের আবাসস্থল সরাসরি ধ্বংসের মুখে পড়ছে। একবার ভাবুন, এমন একটা শামুক যার পা লোহা দিয়ে তৈরি এবং হৃৎপিণ্ড তার পুরো শরীরের 4%। এরা এই চরম পরিবেশে দিব্যি বেঁচেছিল, কিন্তু কর্পোরেশনের ভারী যন্ত্রপাতির সামনে এদের টিকে থাকাটা সত্যিই অসম্ভব। এই পুরো পরিস্থিতি নিয়ে মূল সূত্রটি বেশ কড়া একটি রাজনৈতিক দাবি তুলে ধরেছে। তাদের মতে শীর্ষস্থানীয় অনেক নেতা, যেমন ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না। সূত্রটি দাবি করছে যে এই নেতারা মূলত তাদের পুঁজিবাদী বা ক্রোনি ক্যাপিটালিস্ট বন্ধুদের মুনাফার সুযোগ করে দিতেই এই পরিবেশ ধ্বংসের পথ প্রশস্ত করছেন। পরিবেশকর্মীরাও বেশ কিছু নির্দিষ্ট এলাকার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন, যেমন ভারতের কেরালার উপকূলীয় অঞ্চলে প্রস্তাবিত গভীর সমুদ্র খনন, হাসদেও জঙ্গলে খনির জন্য ব্যাপক বন উজাড়, কিংবা নিকোবর দ্বীপপুঞ্জে জীববৈচিত্র্যের উপর বিশাল হুমকি। সমালোচকদের মতে এই নীতিগুলো প্রাকৃতিক ভারসাম্য বা সাধারণ মানুষের জীবনযাত্রা চেয়ে কেবল শিল্পের মুনাফাকেই অন্ধভাবে বেশি গুরুত্ব দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তে জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি এক বিশাল চাপের মুখে রয়েছে। তারা এই বছর প্রথমবারের মতো গভীর সমুদ্র খননের অনুমতি দেবে কিনা তা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মানে আমরা এখন এমন একটা চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানকার একটা ভুল সিদ্ধান্ত আমাদের মহাসাগরের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। তবে হ্যাঁ, আশার কথা হলো এর বিপরীতে বিশ্বজুড়ে একটা বড় প্রতিরোধও কিন্তু তৈরি হচ্ছে। গভীর সমুদ্রে এই খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে তা বন্ধ করার জন্য গ্রিনপিসের পিটিশনে ইতোমধ্যে ৩০ লক্ষেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। ৩০ লক্ষ সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়, এবং এটি প্রমাণ করে যে সাধারণ মানুষ এই অমূল্য সম্পদ রক্ষায় ঠিক কতটা মরিয়া। এই পুরো আলোচনার সারসংক্ষেপ হিসাবে মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি মনে পড়ে যায়, পৃথিবীতে সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ রয়েছে, কিন্তু সবার লোভ মেটানোর জন্য নয়। উক্তিটি আজকের এই পরিস্থিতির সাথে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। নিছক মুনাফার লোভে প্রকৃতির অমূল্য সম্পদ লুণ্ঠন করে যে অবিরাম শিল্প সম্প্রসারণ চলছে, প্রকৃতি আসলেই তার ভার আর সইতে পারছে না। তো গভীর সমুদ্রের এই রহস্যময় প্রাণীরা যখন শ্বাসরুদ্ধ হয়ে পৃষ্ঠতলে ভেসে উঠছে, তখন তারা কিন্তু আমাদের একটা নীরব সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অসাধারণ ইকোসিস্টেমগুলো চিরতরে হারিয়ে যাওয়ার আগেই কি আমরা সেই লুকানো ৯৫% অংশকে রক্ষা করব, নাকি এমন একটা জগৎকে ধ্বংস করে ফেলব যা আমরা এখনও ঠিকমতো বুঝতেই পারিনি? সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।